गुरुदेव से कबे बोले गए हम जीते हैं एक बार मरते हैं एक बार प्यार भी होता है एक बार शुधुमात्र पाहाड़े फिरे आसि बार बार चलुन तबे आज आमार साथे शुरू करा जाक कालिम्पंगेर अन्यतम सेरा हिडन जेम ऋषभ। आज एकादशी गतकाल मा मर्त छेड़े आबार কৈলাসে फिरे गेছে तबे आमादेर बातकुलाते आजो अर्थात এই एकादशीर दिने अन्यान्य दिनेर मतोई पुजो एबं तार मेला थाके। तबे आमरा बहु बछर पर पुजोर मध्य आबारो चलेछि কৈলাসের काछाकाछि। गतकाल राते नवद्वीप थेके 12517 गुवाहाटी गरीबरथ एक्सप्रेसे चेपेछि। गंतव्য এতক্ষণে আপনারা সবাই জেনে গেছেন। তবে এবার নিউ জলপাইগুড়ি নেমে যা দেখলাম এটা ক্লিয়ার দেখুন, আজকে পুরো পাহাড়ের রেঞ্জগুলো মেঘে ভেসে আছে, পুরো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা কিন্তু আমি এনজিপিতে আমি যখন এসে একবার দেখিনি। পার্থদা আমাদের জন্য প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করছে। পার্থদার সঙ্গে পরিচয় তো করাবই, চলুন আগে রওনা হওয়া যাক। মর্নিং। আর আমরা এই মুহূর্তে এনজিপিতে নেমে গেছে, আমাদের ট্রেন 1 ঘন্টা লেট ছিল। নেমে এই মুহূর্তে গাজলডোবার পথে আর একবার হাই সমৃদ্ধ রায় চৌধুরী কলকাতা থেকে, আর সুদীপ আমার মাসির ছেলে। পার্থ আমাদের থেকে পিক আপ করলো। পার্থ কিন্তু ড্রাইভার সিটে বসে, ড্রাইভার কিন্তু নয়, মালিক লোক, বস লোক, ঠিক আছে। আমাদের হোমস্টের ওনার আছে ঋষভের এবং কালকোলাখামের দাদা চেক আমাদেরকে পিক আপ করলো আন্তরিকতার জন্য। আর আমরা এখন যাচ্ছি গাজলডোবা হয়ে ঋষভের দিকটাতে, তাই তো দাদা? আজকে আমাদের গন্তব্য ঋষভ, কালকোলাখাম। আর এই যাবার পথটাতে আমাদের যে কটা সাইট সিন আছে সে কটা চেষ্টা করব, কারণ আমাদের সময় হাতে বেশি নেই। টুয়ার্ডসের পথ দিয়ে যাচ্ছি, অসম্ভব সুন্দর। আমার কাছে এই রাস্তা নতুন, মানে আমরা এনজিপি থেকে নেমেছি, গাজলডোবা হয়ে আমরা উল্লাবাড়ি হয়ে উঠে যাব। আচ্ছা, আর যদি কেউ এনজিপি থেকে এই রুট হয়ে যায়, গাজলডোবা এই রুটটা হয়ে যায়, তাহলে ভাড়া পড়তে পারে আপনাদের ছোট গাড়ির ক্ষেত্রে 4000 টাকা এবং বড় গাড়ির ক্ষেত্রে 4500 টাকা। এবার সিজন ওয়াইজ কিন্তু এর ভাড়া ওঠানামা করে, তো একবার অবশ্যই কনফার্ম করে নেবেন যে সেই সময় ভাড়াটা কত হয়, তখন কিন্তু আমার সঙ্গে এই ভাড়াটা আপনার নাও মিলতে পারে। আমরা এই পথে যাওয়ার সময় নতুন কিছু বিষয় দেখবো বা নতুন স্পটগুলো দেখবো। তার মধ্যে প্রথম হচ্ছে গাজলডোবার এই ব্যারেজ। এই হলো সেই ব্যারেজ যেটা নিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র একটা মতবিরোধ জায়গা রয়েছে যে তিস্তার জল দেওয়া হয় না, এটা ওটা। তো এইখানেই সেই জায়গাটা, এখান থেকে তিস্তার জলটাকে ছাড়া হয় বাংলাদেশের জন্য। এই হলো সেই বিখ্যাত ব্যারেজ গাজলডোবা। আমি পরে রাজনৈতিক কথায় পরে আসছি, আগে দেখুন এই অপূর্ব ভিউ, জাস্ট অসাধারণ। মানে জাস্ট এবার দেখুন, পাহাড়ের উপর দিয়ে মেঘ ভেসে আছে, এখানে জল হচ্ছে তার সীমানা, আর দূরে পাহাড়, উপরে মেঘ, তার উপরে আকাশ। এই দৃশ্য সত্যি অসাধারণ অসাধারণ। এটা হলো আমাদের দিকের জল, এইখানে এই ব্যারেজটাতে আটকানো জলটা, একবার দেখে নিন। এই দিকটাতে হচ্ছে জলটা আটকানোর পর এইটা হচ্ছে বাংলাদেশের দিকটা। আর এইখানে বরলি মাছ, মানে গাজলডোবাতে এসে অনেকেই বা উত্তরবঙ্গে এসে বরলি মাছ দিয়ে খাবার খায়। এইখানে কিন্তু স্পটটা রয়েছে, এখানে কিন্তু বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। যত দিন যাচ্ছে মনে প্রাণে উত্তরবঙ্গ আমার আরো আরো অনেক কাছে চলে আসছে। তার কারণ খুঁজতে গেলে
অনেকগুলি। এই স্থান, এই সৌন্দর্য, এই ভূপ্রকৃতি, মানুষজন, আরো কত কিছু। যেদিকেই তাকাই আর যেখানেই যাই, সব স্থানে যেন ছবির খাতা থেকে উঠে আসা একটা ছবি। আমরা এই মুহূর্তে আছি ওদলাবাড়িতে। এটা হচ্ছে ওদলাবাড়ি, শহর তো নাকি ছোটখাটো একটা। সামসিং যাবার বাস, মানে এখান থেকে কিন্তু আপনি সামনে অঞ্চলে চলে যাচ্ছি আমরা মালবাজারের দিকে। মালবাজার কতক্ষণ দাদা? 15 কিলোমিটার। আর পেছন দিকটাতে হচ্ছে সেবকের রাস্তা, সেটা 20 কিলোমিটার মতন মোটামুটি। আমরা এখন ফোর ডুয়ার্সের দিকে ঢুকছি। এই যে দূরে কালো মেঘ দেখছেন, এই মেঘের দলই কদিন আগে উত্তরবঙ্গে ধ্বংসলীলা চালিয়েছিল। আমরা তখনও বুঝিনি আমাদের জন্য সামনে কি অপেক্ষা করছে। কিছু সময় পর আমরা পৌঁছলাম ডামডিংয়ে। পার্থ তার পরিচিত এই রোড সাইড একটি ধাবাতে আজকের ব্রেকফাস্ট সারব আমরা সবাই মিলে। আমরা আসার পথে একটা ধাবাতে দাঁড়িয়েছি। খাবার বেসিক্যালি খাবার আমার একটু সংশয় থাকে, বিশেষ করুন এই তরকাটা এ ক্লাস, পুরো মানে ডাল মাখনির মতন লাগছে টেস্টটা। খাওয়া দাওয়া শেষে আবারও চলা শুরু হলো। অরণ্য পেরিয়ে আস্তে আস্তে পাহাড়ি রাস্তায় ওঠা শুরু। এই রাস্তা সম্পর্কে যত কথা মুখে খরচ করব, তার চেয়েও বেশি স্তব্ধ হয়ে হা করে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। চা বাগানের বুক চিরে পাহাড়ের ঢাল বেয়ে এগিয়ে চলেছি আমরা। কিছু সময় পর পৌঁছালাম অ্যাম্বিয়ক চা বাগানের ভিউ পয়েন্টে। এই আমরা গরুবাথানের একটু ওপরে আছি, আর এটা হলো অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট। এইখানে বেসিক্যালি এই যে ভিউটা, প্লাস এখানে ছোট একটা ঝোড়া বয়ে যাচ্ছে, মানে নদী বয়ে যাচ্ছে, আর সামনে পাহাড় আর লাভা বাড়ি সব যাওয়ার পথে কিন্তু এই ভিউ পয়েন্টটা পড়বে। একবার দাঁড়িয়ে যেতে পারে, অসাধারণ। রাস্তায় এলে কিন্তু এরকম চা বাগান দুটো তো পাবেনই। আমি বলবো যারা সেবক হয়ে যান তারা একবার অন্তত এই রাস্তা দিয়ে আসুন। মালবাজার এবং নিউ জলপাইগুড়ি দুটো জায়গা দিয়ে যাওয়া যাবে, একটু বোধহয় ঘোরা হবে, মালবাজার থেকে কাছে হবে আবার। এই রাস্তার একবার যদি আসেন, সত্যি বলছি ভুলতে পারবেন না। এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, যারা রিসপে শেয়ারে আসতে চান তারা কিভাবে আসবেন বা খরচ কেমন। নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে বাসে অথবা শেয়ার গাড়ি করে কালিম্পং পৌঁছন। সময় লাগবে 3 ঘন্টা মতো, আর ভাড়া লাগবে যথাক্রমে 100 ও 250 টাকা মতন। তারপর কালিম্পং থেকে দুপুর 12:30টায় একটা শেয়ার গাড়ি রিসপে যায়। সময় লাগবে এই ঘন্টাখানেক মতন, আর ভাড়া 150 টাকা মতো। রিসপ থেকে কালিম্পংয়ের জন্য ফেরার গাড়ি সকাল 7:30 নাগাদ। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের আস্তানা, আমাদের রিসর্টে।
আর এই হলো আমাদের রুম। এখানে আমাদের লাগেজটা রাখা হয়েছে। এই হলো আমাদের রুম। একবার দেখে নেবো কি কি আছে। রুমটা ট্রিপল বেডেড। এখানে দুজন, এখানে একজন, এখানে একটা টেবিল, দুটো চেয়ার, এখানে রয়েছে একটা ওয়ার্ড্রোব, এখানেও একটা ছোট টি টেবিল মতন রয়েছে। এখানে সুন্দর একটা লাইটের ব্যবস্থা রয়েছে। এইখানে আছে, ওইখানে আছে, ওইখানে আছে। চার্জিং পয়েন্ট কিন্তু একটা, আর এখানে আছে আর একটা। মেঝে কিন্তু এখানে কার্পেট দেওয়া। তাছাড়া এই রুমের যেটা মানে ইউএসপি সেটা হচ্ছে যে এই দেখুন, এইখান দিয়ে বেরিয়েই কিন্তু এই সুন্দর এই ভিউটা। ইভেন শুধুমাত্র এই রুমটা নয়, এখানকার এই যে কটা রুম আছে এবং নিচে যে কটা রুম আছে সব কিন্তু এই ভিউটা কিন্তু কমন। অর্থাৎ এখানকার প্রত্যেকটা রুম কিন্তু এখানকার ভিউ রুম। যখন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তখন কিন্তু এইখানটায় বেরিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ কিন্তু ভিজিবল, ওপর থেকে নিচ থেকে দুই সাইড থেকেই। এছাড়াও এইখানে রয়েছে একটা বেসিন, এখানে আয়না, এখানে আছে একটা ওয়েস্টবিন, চটি রাখা আছে ওয়াশরুমে যাওয়ার জন্য। আর এই হলো ওয়াশরুম, এবং ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট বড়। এখানে ওয়েস্টার্ন কমোড রয়েছে, গিজার রয়েছে, এখানে বালতি রয়েছে, ছোট টুল রয়েছে, জানালা, এবং যদি চান এটা কিন্তু আপনি কভার করে দিতে পারেন। লাঞ্চে আছে কি কি একবার বলে দিই। দুটো ভাজা রয়েছে, ডাল, আলু পোস্ত আর ডিম, যেটা হয় স্বাভাবিকভাবেই। এছাড়াও কিন্তু আপনারা যদি চান আপনারা কিন্তু আলাদাভাবে অর্ডার করতে পারেন, মানে থাকা আলাদা, খাওয়া আলাদা। রুম রেন্ট কত, খাওয়া কত, সমস্ত কিছু আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বারও থাকবে নিশ্চয়ই। কিন্তু এবার এই সমস্ত বাদ দিয়ে একটা কথা বলি, সেটা এখানে বসে কি খাচ্ছি তার থেকেও বড় কথা কি দেখছি। মানে আমার সামনে যদি এখন যে মেঘলা না থাকতো আর যদি এই ওয়েদারটা এরকম বাজে না থাকতো, তাহলে পরে সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে খেতে পারতাম। টিভি লাগতো না, টিভি চলছে ওই দিকটাতে, দরকার নেই। তো এত সুন্দর একটা পরিবেশের সঙ্গে যদি এরকম বাড়ির মতন ঘরোয়া খাবার থাকে, আর কি চাই। গুড ইভিনিং ফ্রম রিশপ। আর এই মুহূর্তে আমরা একটু হাঁটতে বেরিয়েছি। ওঠার পর এত বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি করে, কাঞ্চনজঙ্ঘা তো কোনো দেখার কোনো বিষয়ই উঠছে না, এতটাই বৃষ্টি পড়ছিল যে আমরা বেরোতে পারবো না। ভাবছিলাম একটু গ্রামটা ঘুরি। সবাই এখানে যখন আসে তখন এসে আই লাভ রিশপের ওখানে গিয়ে ছবি তোলে। কেউ কি একবার খুঁজে দেখেছেন এই জায়গাটা কোথায় আছে? এখন সন্ধে হয়ে গেছে, প্লাস পেছনটা মেঘলা। যদি মেঘটা কেটে থাকতো এখন আর যে ভিউটা আসতো, আমার মনে হয় আই লাভ রিশপ বা আই লাভ দার্জিলিং কালিম্পং দরকার নেই। এরকম জায়গা আর দুটো হয় না। বলে না সেই মেমোরি রিকল, আমার সেই মেমোরি রিকল হচ্ছে। আমি খুঁজতে খুঁজতে সেই 7-8 বছর আগে যেখানে ছিলাম মাউন্টেন রিসর্টে, সেই রাস্তাটা খুঁজে পেয়েছি। আসলে নতুন রিসর্ট এইভাবে এতটা ড্রাস্টিক চেঞ্জ হওয়ার পর পুরো হারিয়ে ফেলেছি। আমি অনেক কষ্টে খুঁজে পেয়েছি একটু একটু করে। আমার মনে হচ্ছে পুরোনো সেই রিসর্ট আমি সেরকমই দেখতে পাবো আবারও। শপে এসে শুধুমাত্র আই লাভ রিসর্ট কোথায় আছে না খুঁজে একটু
পায়ে হেঁটে আসুন না। আসল ঋষভকে দেখতে হলে আপনাকে একটু পায়ে হাঁটতে হবে, একটু কষ্ট করতে হবে। এই যে আমার পেছনে যেটা আছে, এটা কোনো একটা রূপকথার গল্পের থেকে কম কিছু নয়। আই লাভ ঋষভ থেকে ঠিক একটু নিচের দিকে হেঁটে চলে আসবেন, এই রাস্তাটা হাঁটতে শুরু করবেন। এখানে আমি কোথাও ছিলাম একটা, আর এই ঋষভটা সে একই রকম আছে, হয়তো ওপরটা একটুখানি ইট পাথরের একটা কি বলবো কারখানা তৈরি হয়েছে, বাদ বাকি ঋষভেই আছে। কিন্তু তখনও বুঝিনি এরপর আমাদের জন্য কি অপেক্ষা করছিল। স্বর্গ নাকি শুধু মৃত্যুর পরই রয়েছে? তবে এই রকম স্থানকে আপনি কি বলবেন? এক প্রকার স্বর্গ থেকেই সূর্যাস্ত দেখে আমরা এরকম অন্ধকার পথে হোমস্টেতে ফিরলাম। ফিরে এসে সন্ধ্যার চা পকোড়া ও ডিনারের মধ্যে দিয়ে সেদিনের সন্ধ্যাটা আনন্দেই কাটলাম তিনজন। তারপর পরদিন ভোরের জন্য একরাশ আশা নিয়ে ঘুমের দেশে প্রবেশ করলাম। সেদিন মেঘের জন্য তিনি আমাদের আর দেখা দেননি, তবে আকাশ পরিষ্কার থাকলে ঘর থেকে বা ব্যালকনিতে এসে যা পাওয়া যায় তা পার্থদা আমাকে আগেই পাঠিয়েছিল। আপনাদের জন্য রইল সেই দৃশ্য। গতকাল আমরা গিয়েছিলাম গ্রামের নিচের দিকে, আর আজ সকালে রওনা হলাম গ্রামের ওপরের দিকে। উদ্দেশ্য টিফিন দাঁড়াতে ট্রেক করা। কিন্তু তারপর কি হলো জানতে হলে সঙ্গে থাকুন। কালিম্পং থেকে ঋষভে যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা ধরেই এগিয়ে চললাম টিফিন দাঁড়ার উদ্দেশ্যে। টিফিন দ্বারা অ্যাকচুয়ালি এখানকার ঋষভের সর্বোচ্চ পয়েন্ট। এই দেখতে পাচ্ছেন এটা রাস্তা, যে রাস্তাতে আপনারা ঋষভে যাবেন সেটা লেখা আছে ওয়ে টু টিফিন দ্বারা। যাবার পথে দেখলাম একটা গাছ পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে আছে। এছাড়াও কয়েক ফোঁটা বৃষ্টিও গায়ে পড়ল। আমাদের সঙ্গে ছাতা বা কোনো কিছুই ছিল না। সিদ্ধান্ত নিলাম নিচে ফিরে আসার, কিন্তু সেই সিদ্ধান্তটা যে সাপে বর হবে তা পরদিন খবরের চ্যানেলে খুললেই শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে জানতে পেরেছিল। আমরা টিফিন দ্বারা রাস্তাটা একটু আগিয়েছিলাম, গিয়ে চলে এসেছি। সেই সময় ফেরার সময় জানি না কখন যোগ ধরেছে, আমার পেছন থেকে বার করলো একটা, ভাই আরো দেখ আরো দেখ আরো দেখ। আমরা সকালে আবার ঋষভ যখন ঘুরছি, ফেরার সময় মনে হলো কি লেখা ছিল এই রেস্টুরেন্টটাতে, এটা অ্যাকচুয়ালি হোটেল কাম, এটা ইনহাউস রেস্টুরেন্ট, বাট আদার্স ক্যান কাম হেয়ার। তো লেখা ছিল যে দার্জিলিং টি অ্যাভেলেবেল হেয়ার। আমরা চলে এসেছি, দারুণ টেস্ট, এইরকম ওয়েদার আর তার সঙ্গে দার্জিলিং টি জমে যাচ্ছে। ফিরে এসে ব্রেকফাস্ট সেরে রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। বলুন দেখি আমাদের পরবর্তী গন্তব্যের নাম কি?